আজ রঙ্গনের জন্মদিন। সপ্তাহ 3 হলো রঙ্গনের চিত্রলেখার সাথে কথা হয় না। রঙ্গন প্রতি মুহূর্তেই মনে করে চিত্রলেখার কথা, কিন্তু আজকের দিনেই মনটা যেন একটু বেশি খারাপ হয়ে আছে। চিত্রলেখার জন্মদিনের জন্য অনেক কিছু ভেবে রেখেছিল, কিন্তু চিত্রলেখা আচমকা সাথীকে নিষেধ করলো তার জন্মদিনে কোনো রকম অনুষ্ঠান যাতে না করে। এতে অবশ্য সাথী বিশেষ অবাক হয়নি। জন্মদিন শব্দটা চিত্রলেখার পছন্দ না, তবুও সে চেয়েছিল কিছু একটা করতে, কিন্তু চিত্রলেখার নিষেধাজ্ঞার পর আর সাহস পায়নি। জন্মদিন নিয়ে মেয়েটার স্মৃতি মোটেও সুখকর নয়। চিত্রলেখার 5 কি 6 বছর বয়সের সময় জন্মদিনেই মেয়েটা তার বাবার হাতে বেধড়ক মার খেয়েছিল। এরপর থেকে এই দিনটা তার জন্য অভিশপ্ত। ঘটনাটা সাথী রঙ্গনকে বুঝিয়ে বলেছিল, তবুও রঙ্গন মানতে পারেনি। এটা একটা ঘটনাকে এভাবে বয়ে বেড়াবে, এটার কোনো মানে নেই। তবে সাথীও রঙ্গনকে নিষেধ করে। চিত্রলেখার জন্মদিন পালন করতে না পারার খারাপ লাগাটা যেন আজ কয়েক গুণ বিষিয়ে তুলেছে রঙ্গনের মনটাকে। চাইলেও আজ কোনো কিছুতে মন বসছে না তার। অফিস থেকে ছুটি নিতে চেয়েছিল, তবে ফ্রি থাকলে মন আরও খারাপ হবে। অফিসে এসে মন ভালো হওয়া তো দূর, উল্টো আরও খারাপ হয়ে আসলো। একজন এসে উইশ করছে, রঙ্গনের মনের অবস্থা আরও খারাপ হচ্ছে। জন্মদিন শব্দটা উপর যেন আরও রাগ হচ্ছে তার এখন। কাজের উপরেও ঠিকঠাক মনোযোগ আসছে না। অফিস টাইম শেষ 6টায়। 5টার পর রঙ্গনের মন কোনোভাবেই টিকলো না। মন অদ্ভুত রকমভাবেই আনজান করছে। রঙ্গনের ফোনটা অনেকটা আচমকাই বেজে উঠল। চিত্রলেখার নম্বর ভেসে উঠল স্ক্রিনে। রঙ্গন চোখ কচকালো। সত্যি চিত্রলেখা কল করেছে। তড়িঘড়ি করে কল রিসিভ করলো সে। লেখা, কিছু হয়েছে? তুমি এই অসময়ে কল? ঠিক আছে সব? এত বেশি বোঝেন কেন? আমি কি এমনি কল করতে পারি না? অফিস টাইম শেষ কখন? 6টা। এখন বেরোতে পারবেন একটু? কোথায় আসতে হবে? আপনার অফিসের নিচে আমি অপেক্ষা করছি। তুমি এখানে এসেছো কখন? কিভাবে? এতগুলো প্রশ্ন একসাথে? নিচে আসেন বলতেছি। রঙ্গন কাজগুলো গুছিয়ে রেখে 5 মিনিটের মধ্যেই নিচে নামলো। চিত্রলেখা পার্কিং সাইটের পাশেই দাঁড়িয়ে আছে। রঙ্গনের দৃষ্টি তার উপর পড়তেই কয়েক ন্যানো সেকেন্ড লাগলো মাত্র। চিত্রলেখাকে দেখে রঙ্গন হৃদস্পন্দন যেন যথানিয়মে কম্পন তুলল। মেয়েটাকে যখনই দেখে সে তার হৃদস্পন্দনের ঊর্ধ্বগতি যেন অনিবার্য। রঙ্গন জোরে নিঃশ্বাস নিয়ে চিত্রলেখার মুখোমুখি এসে দাঁড়ালো। এখন বলো, এখানে তুমি হঠাৎ? এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করি একটু। তোমার বাসাটা কোথায় দেখাও তো। তুমি বাসায় যাবে? পরে নিয়ে যাব কখনো। এখন তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি, চলো। বাসায় নিয়ে যাবে সরাসরি বললেও চলতো। কেন নিয়ে যেতে চাচ্ছি না তা বুঝতেছো না? অন্য কোথাও নিয়ে যাই। চলো। তোমার চেনা জায়গায় অনেক ঘুরেছি, এখন আমার পছন্দের একটা জায়গায় চলো। কোথায়? আসো। চিত্রলেখার পিছু পিছু চলতে শুরু করলো রঙ্গন। চিত্রলেখা রিক্সা ধরলো। রঙ্গন আদেশ মতো চিত্রলেখার পাশাপাশি বসলো। চিত্রলেখার পরনে সাদা নীলে সংমিশ্রণে একটি গোল জামা। রঙ্গনের মনে হচ্ছে আজ পৃথিবীর সমস্ত শুভ্রতা এসেই চিত্রলেখাকে ছুঁয়েছে। রঙ্গন এই শুভ্রতায় কোনো কলঙ্কের দাগ লাগাতে পারে না। রিক্সা বেশ ধীর গতিতেই চলছে। রঙ্গনের অবশ্য বেশ ভালোই লাগছে। চিত্রলেখার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। মেয়েটার চুল হালকা বাতাসে উঠছে। বারংবার লেখা কানের পিছে তা গুজে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। রঙ্গন দৃশ্যটা উপভোগ করছে। সেদিকে তাকিয়ে থাকার বাহানায় কখন যে রিক্সা থেমেছে সেদিকেও ধ্যান নেই তার। চিত্রলেখা নামাতেই রঙ্গনের ঘোর কাটলো। নিজের খামখেয়ালিপনার জন্য নিজেই নিজের কপাল চাপড়ালো। কি জনাব, ধ্যান জ্ঞান হারিয়ে ফেলেছেন? আসুন নৌকায় উঠবো। নৌকা? এখন সন্ধে হয়ে এসেছে তো, নৌকা কোথায় পাবে? আসবেন চুপচাপ। রঙ্গন কথা না বাড়িয়ে পিছু পিছু গেল। চিত্রলেখা এক নাবিকের সাথে কি যেন কথা বলল, অতঃপর রঙ্গনকে ডেকে নিল সে। রঙ্গন খানিকটা বিস্মিত হয়ে নৌকার দিকে এগোলো। চিত্রলেখার হাবভাব আজ বড্ড অন্যরকম লাগছে রঙ্গনের কাছে। নৌকায় একপাশ হয়ে বসলো দুজন। রঙ্গন খানিকটা দূরত্ব বজায় রেখে বসলেও চিত্রলেখা রঙ্গনের এক হাত নিজের মুঠোয় আবদ্ধ করে নিল। দেখেছেন রঙ্গন, তারারা আমাদের জন্য মিটিমিটি করছে। চাঁদ ছেড়ে তারার দিকে তাকানোর বোকামি কিভাবে করি বলো তো রঙ্গনা? যেখানে চাঁদ আভা স্পর্শ করে আছে, আমি কি এমন যে চাঁদকে উপেক্ষা করে তারার দিকে দৃষ্টিপাত করব? কাব্যচর্চা বেশি হয়ে যাচ্ছে না? মোটেও না। আজ হঠাৎ একসাথে তারাবিলাস করতে ইচ্ছে হলো যে। বই বেচারা প্রত্যাখ্যান করেছে আমার প্রেয়সীকে। শুভ জন্মদিন রঙ্গন। এই তারাগুলোর চেয়েও আপনার জীবন উজ্জ্বল হোক। তুমি তো জন্মদিন পছন্দ করো না। আমার বেলায় সেটা, আপনার বেলায় না।
তাছাড়া আজ বইগুলো আসলেই আমাকে তিরস্কার করেছে। আমার কেবলমাত্র সাদা অ্যাপ্রন দরকার। ঢাকা মেডিকেলে টপ করতে চাই না আমি। পাগলের মতো সেদিকে হাত ছুটতেও চাই না। আমার রঙ্গনকে চাই, আমার পাশে সব সময় আমার রঙ্গনকে চাই। স্বপ্ন সবসময় বড়ই দেখতে হয় রঙ্গনা। স্বপ্ন না দেখলে তা পূরণ হবে কি করে? তুমি না চাইলেও আমি চাই তুমি মেডিকেলে টপ করো। এতে তোমার উপর আনিত সব মিথ্যে অভিযোগ মুছে যাবে। আমি সবসময় আছি। স্বপ্নের পেছনে ছোট তুমি। সিরিয়াস আলাপ থাকুক না এখন। যথা আজ্ঞা রানী সাহেবা, বলেন কি হুকুম? জন্মদিন উপলক্ষে আমাকে একটা গান শোনাতে হবে এক্ষুনি। যা আদেশ করবেন শিরোধার্য। রঙ্গন একবার আকাশের দিকে তাকালো, অতঃপর চিত্রলেখার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। চিত্রলেখা আনমনেই রঙ্গনের কাঁধে হেলান দিল। মুহূর্তগুলো থেমে যাক, এভাবেই রঙ্গনের পাশে বসে আজীবন অতিবাহিত করুক সে। চিত্রলেখার ভাবনায় কেবল এটাই ঘুরপাক খেতে থাকে। রঙ্গন বোধহয় বুঝতে পারলো চিত্রলেখার মনের অবস্থাটা, কিন্তু চাইলেই সব সময় সব সম্ভব হয় না। এই মুহূর্তটুকু শেষ হওয়ার ছিল। তোমায় রেখে আসি, চলো। আমি যেতে পারবো। তুমি যেতে পারলেও আমি যেতে দিব না। তোমার সাথে আরও কিছু মুহূর্ত অতিবাহিত করার সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আপনি আন্টিকে কল করেছেন আজ? মাই কল করবে, তবে সবার শেষে। মা বলে প্রথম জন্মদিনে উইশ করার চেয়ে শেষে উইশ করাটা বেশি মনে থাকে, এতে মায়া বেশি থাকে। চিত্রলেখা মুচকি হাসলো। রঙ্গন ছেলেটা বড্ড ভাগ্যবান। আশফিন আহমেদের মতো একজন মা সে পেয়েছে। চিত্রলেখার মাঝে মাঝে বড্ড আফসোস হয়, আশফিন আহমেদ হয়তো কখনোই তাকে মেনে নিবেন না। তখন রঙ্গনের সাথে তার সম্পর্কটা যদি ভাটা পড়ে, যদি চিত্রলেখা তা তো কোনো ক্রমেই চায় না। রঙ্গন না জানুক, চিত্রলেখা তো জানে আশফিন আহমেদ রঙ্গনকে ঠিক কতটা ভালোবেসে আগলে রেখেছে। এই ভালোবাসার কাছে চিত্রলেখার ভালোবাসার মূল্য কতটুকু। যদিও ভালোবাসা পরিমাপ করা যায় না, তবুও চিত্রলেখা আন্দাজ করতে পারে আশফিন আহমেদের ভালোবাসা এক সুবিশাল সমুদ্রের ন্যায়। রঙ্গন যে সমুদ্রে আজীবন ভেসে বেড়াতে পারবে, আর চিত্রলেখার ভালোবাসা বোধহয় ছোট্ট একটা নদী। এই নদীর স্রোতে ভেসে কত দূরই বা যেতে পারবে রঙ্গন? অবান্তর সব প্রশ্নে চিত্রলেখার মস্তিষ্কে জ্যাম বাঁধে। চিত্রলেখার আনমনা রূপটার নজর কাড়ে রঙ্গনের ইচ্ছে করে আলতো করে চিত্রলেখার ঠোঁটের কোণে স্পর্শ করে মেয়েটাকে ভরকে দিতে। চিত্রলেখা, এখন এসব জানিও না অর্ণব। মেয়েটার কাল পরীক্ষা, এসব নিয়ে ভাবলে ওর পরীক্ষা খারাপ হবে। আশফিন আহমেদের কথায় মুখ তুলে তাকালো অর্ণব। পরিস্থিতি এতটা দ্রুত এমন বদল দেখাবে কল্পনা করেনি সে। অপর্ণাকে বোধহয় খানিকটা ঘৃণা করতেই শুরু করেছিল সে, কিন্তু এমন পরিণতি কখনো চায়নি। অপর্ণাকে তুলে নিয়ে যেতে নওশাদ লোক পাঠিয়েছিল। দুর্ভাগ্যক্রমে সেদিন অপর্ণার এক আত্মীয়র বিয়েতে সবাই গিয়েছিল। অপর্ণা বাসায় একাই ছিল, সাথে এক কাজের মহিলা। নওশাদের ভাড়া করা লোকগুলো এসেছিল অপর্ণাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু অপর্ণাকে দেখে তাদের মনে যে কুমতলব ভর করে তার পরিণাম হয়ে উঠবে ভয়াবহ। অতর্কিত আক্রমণ চলে অপর্ণার উপর। কাজের মেয়েটাকে বেঁধে রেখে অত্যাচার করা হয়েছে দিন দুপুরে। অত্যাচারের এক পর্যায়ে অপর্ণার নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসলে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। তাদেরকে পালাতে দেখে নিকটস্থ প্রতিবেশী তিনি চটজলদি অপর্ণাদের বাড়িতে ঢুকে দেখেন এই অবস্থা। অ্যাম্বুলেন্সে কল করে অপর্ণাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন অল্প সময়ের মধ্যেই। পাশাপাশি অপর্ণার বাড়ির লোক এবং অর্ণবকেও তিনি খবর দেন। অর্ণব বুঝতে পারছে এসব নওশাদ ছাড়া আর কারো হাত নেই। আশফিন আহমেদ কিভাবে এসব খবর পেলেন এখনো জানে না সে, তবে অপর্ণার জন্য করুণা হচ্ছে তার। প্রায় 4 ঘন্টা ধরে মেয়েটা অজ্ঞান হয়ে আছে। বাচ্চা দুটো অর্ণবের পাশে ঝিম ধরে বসে আছে। তারা বুঝতে পারছে না তাদের মায়ের কি হয়েছে। কাজের মেয়েটার শরীরেও বেশ কিছু ক্ষত। অপর্ণার জ্ঞান না ফিরলে বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। অর্ণব ভেবেছিল অপর্ণার মা এসব নিয়ে একটা কাণ্ড নিশ্চিত বাঁধাবেন, কিন্তু তা হলো না। ভদ্রমহিলা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। এসব কিছুর জন্য যেন নিজেকেই আংশিক দায়ী করছেন এখন তিনি। কোনো এক সময় চিত্রলেখার সাথেও এমন করার মতলব তিনি বাদতে দিয়েছিলেন। আজ সে যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। নিজের কলিজার টুকরো সন্তানের উপর আজ আসলে মা সহ্য করতে পারে কখনো? সেখানে চিত্রলেখা মা হারা প্রাণ ছিল। তার মাথা রাখার জন্য তো মায়ের আঁচলটুকুও ছিল না। আজ বড্ড অসহায় লাগছে তার নিজেকে। মেয়ের এই অবস্থার কিংদংশ দায়ভার নিজ কাঁধে নিয়ে প্রাণ ত্যাগ করার তীব্র বাসনা যেন জেঁকে বসেছে তাকে। আশফিন আহমেদ হাসপাতালে এসেছেন, তাও 1 ঘন্টা হতে চলল। তিনি মূলত অর্ণবের সাথেই কথা বলার জন্য এসেছিলেন,
কিন্তু কথা শেষ হয়নি এখনো। কথা হওয়ার সুযোগই হয়নি। এমন একটা পরিস্থিতি এখানে, তিনি হুট করে বলতেও পারছেন না এসবের জন্য তিনি তার ভাইকে শাস্তি দিতে চান। অনেকটা গরু মেরে জুতো দানের মতোই শোনাবে বিষয়টা। তবে আশফিনা আহমেদ এবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নওশাদের এই ভুলের ক্ষমা তিনি করবেন না। ক্ষমতা কেবল নওশাদের একার নেই, তারও রয়েছে। নওশাদের চেয়ে বরং কয়েক গুণ বেশি ক্ষমতা এখন তার হাতে। অর্ণবকে এক কোণে দাঁড়াতে দেখে আবার কথা বলার চেষ্টা করলেন আশফিনা আহমেদ। অর্ণব, দুঃখিত আন্টি, আমি আপনাকে এড়িয়ে যেতে চাচ্ছি না, কিন্তু পরিস্থিতিটা এমন যে ঠিকমতো কথা বলার অবস্থায় নেই। সমস্যা নেই। আমার শুধু একটা কথাই বলার ছিল। নওশাদের উপর তুমি যাকে নজর রাখতে বলেছো তার সংগ্রহ করা প্রমাণ সহ তাকে আমার সাথে দেখা করতে পাঠিও। আমি চাই নওশাদ তার ভুলে শাস্তি পাক। আচ্ছা আন্টি, আমি তৌহিদকে জানাবো। এদিকে সামলে নিও, আমি আসছি। জি আচ্ছা। আশফিনা আহমেদ বেশিক্ষণ দাঁড়ালেন না আর। অর্ণব এখনো অপর্ণার কেবিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কোথাও একটু হলেও মায়া যেন রয়েই গেছে। অপর্ণার এই অবস্থাটা অর্ণবের মনকে ঠিকই পড়াচ্ছে। মেয়েটার কিছু হয়ে গেলে অর্ণব বোধহয় কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। পরোক্ষভাবে সেও কিছুটা দায়ী এসবের জন্য। ভাবি, আমার প্রচণ্ড ভয় করছে। মনে হচ্ছে কাল কিছুই পূরণ করতে পারবো না আমি। লেখা, ঘুমা তুই এখন। আজকে রাত জাগিস না অন্তত। এতদিন যা পড়েছিস তাই যথেষ্ট। আজকে শান্তিতে একটু ঘুমা, তাহলেই কাল ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবি। আচ্ছা তুমি যাও, আমি ঘুমাচ্ছি। আমার সামনেও রঙ্গনকে কল করতেই পারিস। কথাটা বলেই মুখ টিপে হাসলো সাথী। চিত্রলেখার লজ্জারাঙা মুখটা প্রত্যক্ষ না করেই কক্ষ ত্যাগ করলো সে। সাথীর কথাতে চিত্রলেখার যেন আরো মন চাইলো রঙ্গনকে একটু কল করতে। পরক্ষণে মনে হলো কথা বলার পর যদি আরো অস্থির হয়ে পড়ে সে, তখন তো আরো ঝামেলা বাঁধবে। এই দ্বিধাদ্বন্দ্বে বেশিক্ষণ থাকতে হলো না চিত্রলেখার। রঙ্গন নিজেই কল করলো। তড়িৎ গতিতে রিসিভ করলো চিত্রলেখা। আসসালামু আলাইকুম। ঠিক আছেন ম্যাডাম, নাকি চিন্তায় অস্থির হয়ে পড়েছেন? ঠিক আছি। তুমি জীবনেও ঠিক নাই, এত ওভারথিঙ্ক করলে হয় শোনা। তুমি যা প্রিপারেশন নিয়েছো সেটা শুধু কাল অ্যাপ্লাই করবে। এখনও জেগে আছো কেন? এখনই ঘুমাবা? আমার ঘুম আসতেছে না, প্রচণ্ড চিন্তা হচ্ছে। মনে হচ্ছে কিছু পারবো না। চিত্রলেখা, আমরা হারানোর ভয় তখন পাই যখন আমাদের চাওয়াটা অনেক বেশি হয়, আর এই চাওয়াটা খাঁটিও হয়। খাঁটি চাওয়ার ফলাফল আল্লাহ ঠিকই দিবেন। তুমি কেবল নিজের উপর ভরসা রাখো। আমি জানি তুমি ভালো মতোই পরীক্ষা দিবে। আমার যদি মেডিকেলে না হয়? জীবন শেষ হয়ে যাবে তাতে? মেডিকেল কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট শুধু সমাজের সামনে তোমায় একটা যোগ্যতার আসন দেয়। দিন শেষে ঠিকই ডাক্তাররা বেতন না পেয়ে আন্দোলনে নামে। তখন সমাজের মানুষ কোথায় থাকে? জীবনে একটা কিছু অ্যাচিভ করতে পারাটা সফলতা বটে, তবে তার উপর জীবন মরণ নির্ভর করানো নিছক বোকামি। তোমাকে আমি বলেছিলাম বড় স্বপ্ন দেখতে, কিন্তু এতটাও বড় স্বপ্ন না যেটা ভাঙলে তুমি আর দাঁড়াতেই পারবে না। এত কথা কোথায় পান আপনি? পরিস্থিতি বা অন্য কোনোভাবে হয়তো শিখে গেছি। রঙ্গন শুধু তোমার সামনেই বড্ড বেশি চঞ্চল, অন্যদের কাছে সে বড্ড ম্যাচিউর। বুঝেছো রঙ্গনা? বুঝেছি। ঘুমাও এখন। সব রকম দুশ্চিন্তা বাইরে ছুঁড়ে ফেলে নিদ্রার জগতে পাড়ি জমাও। আচ্ছা। চিত্রলেখা ফোন রাখলো। কালকের দিনটা বিশেষ। সকালে তাড়াতাড়ি উঠবে সে। একবার অর্ণব ভাইয়ের সাথে কথা বলা উচিত। এখানে আসার পর থেকে হাতে গোনা কয়েকবার হয়েছে কথা। কাল একটা বিশেষ দিন, বড় ভাইয়ের দোয়া নেওয়াই উচিত। যে ভাবা সেই কাজ। অর্ণবের নাম্বারে ডায়াল করলো চিত্রলেখা। প্রথমবারে রিসিভ করলো না অর্ণব। কিছুক্ষণ পর নিজেই কল ব্যাক করলো সে। ভাইয়া, কল ধরলে না যে? ব্যস্ত ছিলে? একটু, তুই ঘুমাসনি? কাল না তোর পরীক্ষা? তোমার মনে আছে একবার তো কলও করনি আমায়। আমি ভাবলাম ভুলেই গেছো। ভাই, তোকে বিরক্ত করতে চাইনি পিটি। অর্ণব কিছু বলতে যাবে তার আগে ওয়ার্ড বয় পাশে থেকে কিছু একটা বলে চেঁচিয়ে উঠলো। অর্ণব কোনো রকম পাশ কাটিয়ে এক কোণে গিয়ে দাঁড়ালো। চিত্রলেখা জানতে পারলে বিষয়টা আরো জটিল হবে, তাই অর্ণব যতটা পারছে সবকিছু আড়াল করার চেষ্টা করছে। ইয়া, কোথায় তুমি? কে যেন কিছু একটা বলে উঠলো। ঔষধ না কি যেন একটা। হাসপাতালে তুমি? আরে না পিচ্ছি, একটু জ্বর এসেছে তাই ফার্মেসিতে ওষুধ কিনতে এসেছি। তুই অযথা চিন্তা করা বাদ দিয়ে ঘুমাতো। আচ্ছা ভাইয়া, দোয়া রেখো আমার জন্য। ফি আমানিল্লাহ।
চিত্রলেখা কল কেটে দিলেও তার মনের মধ্যে খচখচ করতে লাগলো। অর্ণব ফার্মেসিতে, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। চিত্রলেখার কেন যেন মনে হচ্ছে অর্ণব তার থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে বুঝে উঠতে পারছে না সে। বিছানায় হেলান দিয়ে ভাবতে শুরু করলো সে। ঘুমের আগমন ঘটতে বেশি সময় লাগলো না কাল এক নতুন যুদ্ধ চিত্রলেখার জীবনের। হতেই পারে এটাই শেষ যুদ্ধ হবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ লেখা, তুই খুশি না? সাথীর প্রশ্নের উত্তর দিতে পারে না চিত্রলেখা। সে অনেক বেশি খুশি, কিন্তু কোথাও একটা সংকোচ দ্বিধা তাকে আটকে ফেলেছে ভেতরে ভেতরে। ঢাকা মেডিকেলের জন্য চিত্রলেখার গভীরভাবে স্বপ্ন হয়তো ছিল না, কিন্তু রঙ্গনের ইচ্ছে ছিল। রঙ্গন কি মন খারাপ করবে? চিত্রলেখা চাইলেও খুশি হতে পারে না। সাথী ইতিমধ্যে অনেককে মিষ্টি আনতে পাঠিয়ে দিয়েছে। এদিকে চিত্রলেখার মুখে হাসির রেশ মাত্র নেই। রঙ্গনকে কল করার সাহসটুকু যেন পাচ্ছে না সে। চিত্রলেখার উদাসীনতা অনুভব করতে পারলো সাথী। লেখা, কি হয়েছে তোর? এত ভালো রেজাল্টের পরও তোর মন খারাপ কেন? জানি না ভাবি, মনে হচ্ছে কিছু একটা কমতি রয়ে গেছে। রঙ্গনের সাথে কথা বলেছিস? ভাবি, ও চেয়েছিল আমি যেন ঢাকা মেডিকেলে চান্স পাই। ওর ইচ্ছেটা অপূর্ণ থেকে গেল ভাবি। পাগল মেয়ে, আগে কথা বলে তো দেখ। সাথী মুচকি এসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এই দুজনের প্রেম তাকে নিজের অতীতের কথা মনে করিয়ে দেয়। অনেকের সাথে প্রেমের স্মৃতিগুলো এখনো আমলান, তবুও সংসারের চাপে কোথাও একটা হারিয়ে গেছে সেই পুরনো টান। প্রেমিকের ভালোবাসার সংজ্ঞা আর স্বামীর ভালোবাসার সংজ্ঞা বরাবরই আলাদা। প্রেমিকের বেলায় শুধু প্রেমটাই থাকে, স্বামীর বেলায় থাকে দায়িত্ব। সমুদ্রের নীরব ঢেউ যেমন আচমকা তীরে আছড়ে পড়ে, তেমন করেই সাথীর মনের রদবদলটাও ক্ষণিকের মাঝেই ঘটে। অনেকে সেই প্রেমিক রূপ আজ বড্ড অনুভব করছে সে। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে রঙ্গন। চিত্রলেখা এখনো কল করলো না কেন, এই ভেবে সে অস্থির। রেজাল্ট কি এমন এসেছে? রঙ্গনের চিন্তা কোনোভাবেই কমছে না। সামনে থেকে কল করারও সাহস পাচ্ছে না। ইদানিং চিত্রলেখাকে নিয়ে বড্ড ভয় পায় রঙ্গন। মেয়েটার মনের অবস্থা শতভাগ বোঝার চেষ্টা করে সে। রঙ্গনের বেশিক্ষণ চিন্তা করতে হলো না। চিত্রলেখার কল আসলো। রঙ্গন যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। তৎক্ষণাৎ কল রিসিভ করলো সে। হ্যালো, কি হয়েছে? তোমার কণ্ঠ এরকম কেন? ঠিক আছো তুমি? ঢাকা মেডিকেলে আসেনি স্যার, সলিমুল্লাহতে এসছে। আলহামদুলিল্লাহ। এত খুশির খবর কেউ এভাবে বলে? এই মেয়ে, তুমি পাগল? আমি কি করব বুঝতেছি না। এই তুমি বাইরে অনেক করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। কিন্তু আমার তো ঢাকা মেডিকেলে হয়নি রঙ্গন। ঢাকা মেডিকেলের অ্যাপ্রনের রং আলাদা। তুমি চেষ্টা করেছো রঙ্গনা? শত চেষ্টার পরও অনেকেই হেরে যায়। তুমি তো তবুও নিজের স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছো। আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি তোমার বাসার সামনে গিয়ে কল করছি। আচ্ছা। চিত্রলেখার মন খারাপ ভাবটা কমে আসলো খানিক। সে ভেবেছিল রঙ্গন বোধহয় মন খারাপ করবে, কিন্তু ছেলেটা যেভাবে বোঝালো তাতে চিত্রলেখার মন খারাপ ঠেকার কথাই ছিল না। চিত্রলেখা চটজলদি অর্ণবের নম্বরে কল করলো। রঙ্গনকে কল করার আগেও দুবার সে অর্ণবকে করেছে কল, নম্বর বন্ধ বলছে। বাড়িতে ফোন বলতে ওই এক অর্ণবেরটাই। চিত্রলেখা নিজের ভাইকে খুশির খবর জানাতে উৎসুক, অথচ সে কল রিসিভই করছে না। খানিকটা রাগ হয় তার বড় ভাই তার রেজাল্টের কথা যেন ভুলেই গেছে। চিত্রলেখা ঠিক করলো সেও আর কল করবে না। ভাইয়ের উপর সেও রাগ করবে এবার। কথাটা ভেবেই ফোন সাইলেন্ট করে বিছানার পাশে রেখে দিল সে। এখনো সবকিছু স্বপ্নের মতো লাগছে তার। সত্যি কি সাদা অ্যাপ্রনের যোগ্য হয়ে উঠতে পেরেছে সে? পরীক্ষার একটা ঘন্টা চিত্রলেখার চোখের সামনে ভেসে ওঠে। সর্বপ্রথম ইংরেজি আর জিকে অংশটুকু শেষ করেছিল সে। এদিকে বাঁচানো সময়টুকু ফিজিক্সে কাজে লাগিয়েছে বলেই কোনো রকম তাড়াহুড়ো হয়নি। শিওর না হয়েও কোনো প্রশ্নের উত্তর সে করেনি। তবুও পরীক্ষার হল ছেড়ে বেরোতেই কত রকম আজগুবি চিন্তা যে দানা বাঁধে মাথায়। একবার মনে হয় খাতায় রোল ঠিকমতো পূরণ করিনি, আবার কখনো মনে হয় প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর করেছি তো। এই ভয়টা চিত্রলেখার রেজাল্টের আগ অবধি 68 ঘন্টা দিব্যি উপলব্ধি করেছে। 68 ঘন্টা দিব্যি উপলব্ধি করেছে। খেতে, বসতে, উঠতে সব জায়গায় সে কেবল আল্লাহর কাছে প্রার্থনা করে গেছে যেন সব কিছুই ঠিকঠাক থাকে। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। মেয়েটার অসংখ্য স্বপ্নভঙ্গের পর অবশেষে স্বপ্ন পূরণের দরজাগুলো খুলতে শুরু করেছে।
অপর্ণার অবস্থা প্রচণ্ড খারাপ। একে তো শারীরিক অসুস্থতা, পাশাপাশি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে সে। ডাক্তারদের মতে মেয়েটার বাঁচার কোনো ইচ্ছে অবশিষ্ট নেই, যার কারণে সে কোনোভাবেই নিজেকে সুস্থ হতে দিতে চাচ্ছে না। অর্ণব কি করবে বুঝে উঠতে পারছে না। একদিকে তার 2টা বাচ্চা, তাদের তো কোনো দোষ নেই। অপর্ণার দিকে তাকিয়ে আজ কেবলই করুণা হচ্ছে অর্ণবের। পাপের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তার স্ত্রীও তার চোখেই প্রত্যক্ষ করলো সে প্রমাণ। অপর্ণা যদি সময় থাকতে একবার বুঝতো। রূপসা কান্না করতে করতে অর্ণবের কোলেই ঘুমিয়ে পড়েছে। অর্ণব উঠতেও পারছে না, ফোনটা পকেটে আছে, সেটা বের করারও সুযোগ হচ্ছে না। কিছু সময় বাদে অপর্ণার মা এসে বাচ্চা দুটোকে খাওয়াতে নিয়ে গেলেন। রূপসা আর আদিফকে কোনোভাবেই বাড়িমুখো করা যাচ্ছে না, তাই অর্ণবও হাসপাতালেই রয়ে গেছে। তার বাচ্চাদের এখন তাকেই প্রয়োজন অপর্ণারও ছিল তাকে। তবে এখন অনুভূতিগুলো কেবল রূপসার আদিপের মা হিসেবে আসবে। স্ত্রী হিসেবে যে মায়া তার কখনো জন্মাবে না অর্ণবের মনে। তহিদ খানিকটা ভীত সমস্ত অনুভব করছে। প্রথমত আশফিন আহমেদের বাড়ির আয়তনটাই তাকে অবাক করছে। দ্বিতীয়ত নওশাদের সাথে আশফিন আহমেদের সম্পর্ককে তাকে একদম 7 তলা থেকে যেন নিচে ফেলছে। তৌহিদের এখন নিজেরই জানের মায়া হচ্ছে। আশফিন আহমেদ আবার ভাইকে বাঁচাতে তাকে মেরে টেরে ফেলবে না তো? সোফায় বসে জিকির করতে লাগলো তৌহিদ। আশফিন আহমেদ সময়ের পাকা হলেও গুনে গুনে 4.5 মিনিট লেট করলেন তিনি। তৌহিদের মুখোমুখি বসতে অনুভব করলেন ছেলেটা ভীত হয়ে আছে। স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করলেন আশফিন আহমেদ। তুমি তহিদ? জি ম্যাম। তো উকিলগিরি ছেড়ে গোয়েন্দাগিরিতে কেন? ফ্যাশন ম্যাম। আচ্ছা, ভালো। নওশাদের বিরুদ্ধে কি কি প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ বেশ অনেকগুলোই আছে, কিন্তু প্রমাণ শুরুর সময়ের যেগুলো শক্তপোক্ত না, তবে এখন সেগুলো প্রমাণ পেয়েছি, তাতে কাজ হয়ে যাবে মনে হচ্ছে। কমসে কম বছর 10 শাস্তি তো কনফার্ম। প্রমাণটা কি? কথা না ঘুরিয়ে সরাসরি প্রমাণগুলোর কথা বলো। তৌহিদ আবার সিরিয়াস হলো। স্পাইডারম্যান কালারের ব্যাগটা থেকে বেশ কিছু পেন ড্রাইভ এবং ফাইল বের করলো সে। চোখে মুখে আত্মবিশ্বাসের উজ্জ্বল রেখা। আশফিন আহমেদ স্পষ্ট লক্ষ্য করলেন এই ছেলের সবকিছু নিয়ে আত্মবিশ্বাস অধিক। চোখের চাহনি বলে দিচ্ছে বিষয়টা। তৌহিদ একে একে বোঝালো কোন ফাইল কোন পেন ড্রাইভে কি আছে। কয়েকটাতে নওশাদের রাজনৈতিক কারচুপির প্রমাণ আছে, তো কিছু পেন ড্রাইভে তার নোংরা চরিত্রের। নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে গ্রামের সহজ সরল মেয়েরাও তার অত্যাচার থেকে রেহাই পায়নি। এইসব প্রমাণ তৌহিদের জোগাড় করতে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে তা কেবল সেই জানে। বিশেষ করে কোনো মেয়ের সাথে ঘটে যাওয়া অত্যাচার সম্পর্কে জানতে চাইতেও তৌহিদের লজ্জায় মাথা নিচু হয়েছে। তবে নওশাদ সম্পর্কে যত জেনেছে তত আগ্রহ বেড়েছে তৌহিদের। একটা লোক এত কুকর্ম করেও কি ক্লিন ইমেজ নিয়ে চলে, ভাবতেও অবাক লাগে। বাড়িতে কাজের লোকেরা ঘুমিয়ে, কোনো জাগ্রত মানব নেই ভেতরে। তোমায় যদি খুন করে বস্তায় ভরে বাইরে ফেলে দিয়ে আসি, এই প্রমাণগুলোর কি হবে ভেবে দেখেছো? তৌহিদ যেন অনুভব করলো আশফিন আহমেদের কণ্ঠস্বরের এক আকস্মিক পরিবর্তন। তৌহিদ নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। আশফিন আহমেদের এই আকস্মিক পরিবর্তন তার সমস্ত বিশ্বাসকে কাচের ন্যায় ভেঙে ফেলেছে। নওশাদের ঠোঁটের কোণে ভেসে থাকা কুৎসিত হাসিটা তার চোখে লাগছে। নিজেকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছে তার। আশফিন আহমেদ প্রমাণগুলো নওশাদকে দিবেন এটা সে ভুলও ভাবেনি। তোমায় বারবার আমি বাঁচাতে আসবো না নওশাদ। ভাই হয়েছে বলে সবসময় পার পেয়ে যাবে তা ভেবো না। নির্ঘাত চিত্রলেখাকে আমিও পছন্দ করি না বলে এবার বাঁচালাম। তুমি এসব কেন করেছো ওর সাথে? আপা, দোষ ওই মেয়েটার। চুপচাপ বিয়ের জন্য রাজি হলেই পারতো, তাহলে পরীক্ষাও শান্তিতে দিতে দিতাম। আর ওর ভাবিকে আমি শুধু ভয় দেখানোর জন্য লোক পাঠিয়েছি। ওরা ওই মহিলাকে রেপ করবে তা কি আমি জানতাম? তাছাড়াও ওটার টাকার লোভ বেশি, এটুকু শাস্তি পাওয়ার দরকার ছিল। নওশাদ, জীবনে যত পাপ করেছো এখন একটু ভালো হও। কিসের ভালো? এখন ক্ষমতায় নাই দেখে কি প্রভাবও কমছে। আরও 10টা মেয়েকে তুলে আনবো, কেউ কিছু করতে পারবে না। তোমার সামনে ভালো সাজছি অনেক, এখন তো জানোই সব। এখন তুমি আমাকে আটকাতে চাইলেও পারবে না। তুমি একটা এলাকার দায়িত্বরত চেয়ারম্যান ছিলে নওশাদ। তখনও এসব করছি, এখনও করব। বাদ দাও আপা, চিত্রলেখার ক্ষতি হলে তো তোমারই লাভ।
নিজের লাভ দেখো, আর এই তহিদের মেরে রেখেই যাই। সালা কাউকে বলে দিলে বিপদ। ওর ব্যবস্থা আমি করছি, যাও এখান থেকে। আর এসব প্রমাণ পুড়িয়ে ফেলো আগে। নওশাদ মাথা নেড়ে চলে যায়। আশফিন আহমেদ আসলেই তার আদর্শ বোন, ভাইকে তো এভাবেই আগলে রাখতে হয়। নওশাদ ক্রূর হাসে। পরের আঘাতটা সেই আদরের বোনের আদরের সন্তানকেই করবে ভেবে তার পিশাচ মন প্রফুল্ল হয়ে ওঠে। তহিদের চোখের কোণে জল চিকচিক করছে। তার সমস্ত চেষ্টা আশফিন আহমেদ এক নিমিষেই ধ্বংস করে ফেলল। মনে মনে যত জানা গালি ছিল সব মহিলাটার উপর প্রয়োগ করলো সে। তহিদের হাত বাঁধা থাকায় কিছু করতে পারছে না সে। নওশাদকে ডাকার আগেই তিনি সৌকৌশলে তহিদের হাত বেঁধে ফেলেন। হাতে খানিকটা ব্যথাও করছে এখন, তবু কিছু করার নেই তৌহিদের। পানি খাবে তহিদ? বিষ অফার করতেন এর চেয়ে। আপনার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে তার লাইফ নিয়ে এভাবে খেলেছেন। মেয়েটার অবস্থা জানেন? এই মেয়েটা জন্মের পর থেকে বাবার ভালোবাসা পায়নি, মাকে অত্যাচারিত হতে দেখেছে। যখন বড় ভাই পাশে ছিল তখন ছোট ভাইয়ের অবহেলা সহ্য করেছে। দিন শেষে তার চরিত্রে অবধি দাগ লাগানো হয়েছে। এত যুদ্ধের পর মেয়েটা যখন স্বপ্ন পূরণে মন দিল, আপনার এই পিচাস ভাই তার পরীক্ষার হলে তাকে বিরক্তি করলো, হ্যারাস করলো। আপনার ন্যূনতম বিবেক কাজ করে না? আরে আপনিও তো মেয়ে। আগে মাথা ঠান্ডা করো। আমার বিবেক কাজ করে বলে আমি সঠিক কাজটা করেছি। তোমার মতো আবেগ দিয়ে কোর্ট চলে না। তুমি যা প্রমাণ এনেছো তা ভুল বানাতে নওশাদের 10 সেকেন্ডও লাগতো না। সেজন্য প্রমাণ ওর হাতেই তুলে দিলেন। সাবাস। আশফিন আহমেদ বিরক্ত হলেন। এত বেশি কথা বলার স্বভাব ছেলেটার, এমন করলে জীবনেও ভালো কিছু করতে পারবে না। আশফিন আহমেদ কথা বাড়ালেন না। ঘর থেকে নিজের ল্যাপটপটা নিয়ে এসে তহিদের দিকে ঘোরালেন। তহিদ খেয়াল করলো একটু আগে নওশাদের বলা প্রতিটি কথা এখানে রেকর্ড হয়েছে। রু কুচকালো সে। আসলে ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আশফিন আহমেদ আসলে কি করতে চাচ্ছেন তা ভেবেই মাথা ঘুরাচ্ছে তার। ভাইয়ার সাথে যোগাযোগ হয়নি, আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। এখানে মন টিকছে না আমার। আমি আপাতত বাড়িতে ফিরতে চাই। আমি টিকিট কেটে রাখবনি সকালের, আমি নিয়ে যাব। এখন একটু শান্ত হও তুমি। চিত্রলেখা মলিন হেসে রঙ্গনের দিকে তাকায়। সামনে ব্যস্ত রাস্তা, সবকিছু যেন মুহূর্তেই থমকে গেল। চিত্রলেখা সমস্ত ধ্যান জ্ঞান রঙ্গনকে ঘিরে আবদ্ধ হলো। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।